নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি এসএসসিএনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যিনি আমাদের গেস্ট, অতীন ঘোষ, প্রায় 40 বছর ধরে কাউন্সিলর এবং এমএলএ 21 সাল থেকে এবছরও কাশীপুর বেলগেছিয়ার প্রার্থী। অতীন, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। সবার প্রথমে আমি আপনাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করি যে মোহনবাগান শব্দটা আপনার কাছে কতটা প্রিয়? আসলে জন্মেছি তো মোহনবাগানে। অ্যাকচুয়ালি আমার বাড়ির পাশে এটার পাড়ার নামই হচ্ছে মোহনবাগান লেন, যেখানে মোহনবাগান ক্লাবের জন্ম 1889 সালে। মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠা হয় মহারাজা কীর্তিমিত্র লেনের বাগান বাড়ি, যেটা এখন কীর্তিমিত্র লেন, শিবদাস বাদুড়ি স্ট্রিট এবং মোহনবাগান লেনের জংশনের মধ্যে রাস্তা। ওই বাগান বাড়িতে তখন কমল বসুর পরিবার, ওদিকে আমাদের শ্যামল সেনের পরিবার, দত্ত বাড়ি, এরা সবাই মিলে কলকাতার বনেদি পরিবাররা মিলে তারা তখন ওই আপনার চোরাবাগান আমাদের ফুটবলের ট্রেডার্স কাপে প্রথম একটা বাঙালি টিম, তার সাফল্যকে সামনে রেখে ওরা ফুটবল টিম করার পরিকল্পনা করে এবং ওই মাঠে প্রথম ফুটবলারদের জোগাড় করে প্র্যাকটিস শুরু হয়। তো যেহেতু বাড়িটার নাম ছিল, বাগান বাড়িটার নাম ছিল মোহন ভিলা, তো মোহন ভিলার মোহনটা নিয়েছিল আর বাগানেরা ছেলেরা খেলছিল, সেই থেকে মোহনবাগানের নাম হয়। তো ছোটোবেলা থেকে আমি এই ইতিহাস আমরা শুনে এসেছি এবং ওই ইতিহাসটি অথেন্টিক ইতিহাস, একদম অথেন্টিক ইতিহাস। মোহনবাগান এবং শিকদার বাগান স্ট্রিট, ওই সমগ্র অঞ্চলে যত প্রবীণ মানুষ ছিল, আমি যখন 85 সালে কাউন্সিলর হই তখন প্রচুর প্রবীণ মানুষ ছিলেন যারা 1911-কে দেখেছেন। আচ্ছা, এই তারা রকে বসে আড্ডা মারতেন। আর আমি যখন ওই সকালবেলা কাউন্সিলর হিসেবে বা বিকেলবেলা ওয়ার্ড পরিক্রমা করে, আমার একটা স্বভাব আছে এখনও, যে এলাকায় ঘুরে ঘুরে কাজটাকে পরিদর্শন করা, কোথায় কী সমস্যা, মানুষের সাথে কথা বলা, জানা। তো আমি যখন ঘুরতাম তখন আমাকে এইখানকার পুরনো মানুষদের যেরকম সবাই, এই ছোকরা এদিকে এসো বলে, ওই আমি দাঁড়িয়ে আছি মোহনবাগান লেনের একটি রকে, যেটা মোহনবাগান লেন এবং কীর্তিমিত্র লেনের সংযোগস্থল। তার পাশে ওই হিটুদা বলে আছে, ওদের বাড়ি, ওরাও পুরো বনেদি বাড়ি, ওদের বাড়ির রকে ওই বয়স্ক মানুষদের আড্ডা ছিল। মানে সবই 70-80 বছর বয়স তখনকার দিনে, তারা বসে গল্প করতেন, ওরা বুড়োদের রক বলতে সবাই। তো ওইখান থেকে বুড়োদের রক, হ্যাঁ, তো ওখানে বুড়োরা সব বলে, গল্প করে, পাড়ার ছেলেরা বলতেন বুড়োদের রক। আর ওরা তো তখনকার দিনে মানুষের তো অধিকার ছিল পাড়ার লোকদের শাসন করতো, ছেলেদের, তার কম বয়সীদের শাসন করার অধিকার ছিল। সেই হুকুমের মধ্যে আই ছোকরা এদিকে এসো বলে আমাকে আপনার উত্তর পূর্ব কোণে একটা এলা মাখানো দেয়াল পাঁচিলের, ওটা 28 নম্বর মোহনবাগান লেন বাড়িটা। এলা মাখানো দেয়াল মানে এলা দেয়াল, মানে রংটা এলা দেয়াল করা। আচ্ছা আচ্ছা। এবং এলা দেয়ালের পাশে ফাঁক দিয়ে, সুলকি চুনের ফাঁক দিয়ে ওই ছোটো ছোটো ইটের দেয়াল দেখা যাচ্ছে। তো এই দেয়ালটা দেখছো, এটা হচ্ছে মহারাজা কীর্তিমিত্রের বাগান বাড়ির দেয়াল। আর এই দেয়ালের ভেতরে এই মাঠ অপ টু আচার্য গৌরচন্দ্র চলে গেছে, এখানে মোহনবাগান ক্লাবের সৃষ্টি, জন্ম। তুমি তো খুব মোহনবাগান ভক্ত, এখানে জন্ম। তা তুমি একটা করো তো, ওই যে 1911 অমর একাদশ, তাদের একটা স্মৃতিচিহ্ন এখানে তৈরি করো। ওইটা উনি আমার পরামর্শ দেন। আমি তার কয়েক মাসের মধ্যেই দেয়ালটাকে প্লাস্টার করিয়ে একজন পেইন্টার্সকে নিয়ে ওই অমর একাদশের ছবি ওখানে লিখি, তৈরি করি। তখন ওই আমাদের অঞ্জন মিত্র এসেছিলেন ওটা উদ্বোধন করতে। ওটা সালটা হবে 1989 সাল, হনুমানের 100 বছর যখন পূর্ণ হচ্ছে সেই সময়। তো তারপর আমি 2008 সালে ওটা একটা এক ফ্রেমের মধ্যে 11 জন প্লেয়ার, পৃথিবীতে বলে ওটা নাকি প্রথম। এই ব্রাজিলের সাও পাওলোতে 3 জন প্লেয়ারের একসাথে মূর্তি আছে, কিন্তু 11 জন ফুটবলের মূর্তি এক ফ্রেমে কোথাও নেই। ওটা কুমোরটুলি মিন্টু পালকে দিয়ে, সব থেকে বড় দুর্গা তৈরি করার যে খ্যাতি আছে, ওকে দিয়ে তৈরি করিয়েছিলাম। সেই সময় ন্যাশনাল ইন্টারন্যাশনাল খুব পাবলিসিটি হয়েছিল যে এটা ওই ইতিহাসটাকে তুলে ধরা। তো ওই থেকেই আমি ওই ওই মূর্তি যখন করলাম, তখন আমি মোহনবাগান ইতিহাস সম্পর্কে খুব নাড়াচাড়া করতে শুরু করলাম। বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন জার্নাল, বিভিন্ন সাংবাদিকদের সাথে কথা বলে, বিভিন্ন সাংবাদিকদের কাছ থেকে জেনে যে কি মোহনবাগানের সেই 1911 জয়টা দেশের স্বাধীনতা সংগ্রামে কি গুরুত্বপূর্ণ ভূমিকা করেছিল। যেহেতু আমি নিজেও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে একটা অনুষ্ঠান করি, ফ্রিডম এট মিডনাইট, আমার সৃষ্টি প্রথম, আজকে সারা বাংলা জুড়ে হয়। ওই অনুষ্ঠান এবারে 42 বছর হয়ে গেল, 43 বছর হবে।
তো স্বভাবতই আমার খুব ইন্টারেস্ট ছিল স্বাধীনতার সাথে বা স্বাধীনতা আন্দোলনের সাথে মোহনবাগানের যে যোগসূত্রটাকে জানা। তো সেটা জানতে গিয়ে আমি যে ইতিহাস জেনে যাতে বিস্মিত হয়েছি যে ব্রিটিশরা পর্যন্ত স্বীকার করেছিল, এবং আমাদের কয়েকজন সাংবাদিক যারা এটা নিয়ে রিসার্চ করছিলেন, ব্রিটিশের ইম্পেরিয়াল গ্যালারি থেকে যে সমস্ত ডকুমেন্টস পাওয়া গেছে তাতে সেই সব ডকুমেন্টসে বলা হয়েছে যে মোহনবাগানের জয়টা সেই সময় উত্তর পূর্ব ভারতে একটা বিরাট আলোড়ন তোলে, স্বাধীনতার আকাঙ্ক্ষাকামী মানুষের স্বাধীনতার আগ্রহটা আরও জ্বালিয়ে তোলে। এই প্রথম কোনো ফিল্ডে আমরা ইংরেজদের হারিয়েছিলাম। এটা স্বভাবতই সেই সময় ব্রিটিশ জেনারেল ওরা ওদের গোয়েন্দা দপ্তরের রিপোর্টে আছে যে ওরা এখান থেকে আপনার যে রাজধানী স্থানান্তর করলো তার অন্যতম কারণ হচ্ছে ওই মোহনবাগানের জয়ের পরে। মোহনবাগান জিতেছিল জুলাই মাসে, আর নভেম্বর ডিসেম্বরে ওরা এখান থেকে সরিয়ে নেয়। তো অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ ছিল যে একটা জাতীয় উন্মাদনা তৈরি হয়েছে, স্বাধীনতার আকাঙ্ক্ষাকামী মানুষের বাড়ছে, যুব সমাজের মধ্যে এটা দারুণভাবে বিস্তারিত করেছে। তো এইসব নিয়ে মোহনবাগানের ইতিহাসটা আমাকে খুব, তো এই যে মোহনবাগানের এই মেন স্ট্রিম ইতিহাস এবং মোহনবাগান ক্লাবকে এই ইতিহাসমুখী করা, এতে আপনার নিশ্চয়ই তেমন একটা বড় রোল ছিল। হ্যাঁ, আমি যখন প্রতি বছর মোহনবাগান দিবস পালন করতে শুরু করলাম, অমর শহীদ একাদশ দিবস আমি শুরু করেছিলাম। সমস্ত বাংলার পুনি গোস্বামী থেকে শুরু করে অমল দত্ত, পিকে ব্যানার্জি, অমল দত্ত মুখ দেখা দিয়েছিল না, কিন্তু আমার ওখানে এসে প্রথম দুজনে একসাথে 1908 সালে যখন মূর্তি ওপেন হয় দুজনে একসাথে এসেছিলেন। এই সেটা টিভিতে খবর কাগজে বড় নিউজ হয়েছিল যে দুজনের এত রেসাইছে, দুজনে একসাথে হাত মিলিয়ে দাঁড়িয়ে আছে। তো এই যে ধরুন ইতিহাসটাকে আমি প্রতি বছর এটা তখন থেকেই 1990 থেকে প্রতি বছর মোহনবাগান দিবসটা, তার আগে ক্লাব একটা ফুটবল টুর ম্যাচ করতো, মোহনবাগান দিবস পালন করতো। অমর একাদশকে ক্লাব নিয়ে আসেনি লাইমলাইটে, কিন্তু আস্তে আস্তে আমরা যখন মূর্তি স্থাপন করলাম তারপর থেকে মোহনবাগান এটাকে আস্তে আস্তে অ্যাডপ্ট করলো। এখন তো এবছর গত বছর মোহনবাগান ক্লাব প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে ওটা মোহনবাগানের আঁতুড়ঘর। মোহনবাগানের যে মোহনবাগান দিবস, যেটা অমর একাদশ দিবস যেটা পালন করে, তার সূচনা হবে সকালবেলা ওখান থেকে আপনার ওখানকার মাটি নিয়ে এসে আপনার মোহনবাগান প্রতিষ্ঠা করছিল। ওই জায়গাটা যদি মোহনবাগান লেন, মোহনবাগান রোটা যদি ভারতের ফুটবল বিপ্লবের গর্ভগৃহ হয়, একদম সেই গর্ভগৃহকে আপনি ক্লাবটার সাথে মার্চ করানোর ক্ষেত্রে অতীন্দার মেন কন্ট্রিবিউশন। হ্যাঁ, আমি আমার সহকর্মীরা মিলে এটাকে করতাম এবং ক্লাব পরে এটাকে স্বীকৃতি দিয়েছে। তো পাড়ার ওই বুড়োদের রকের তাদের রিয়াকশন কি ছিল? আলটিমেটলি তারা খুব খুশি হয়েছিল যখন প্রথম পেন্টিংটা করেছিলাম, আমাকে খুব আশীর্বাদ করেছিলেন। এবং 90 সালে যখন নির্বাচনে আমি দাঁড়াই, তাদের মধ্যে অনেকেই বেঁচে ছিলেন দ্বিতীয়বার, আমাকে তারা দারুণভাবে আশীর্বাদ করেছিলেন, দারুণভাবে সহযোগিতা করেছে। অনেকে আমার সাথে হেঁটে বাড়ি বাড়ি বেরিয়েছিলেন, মানে এই মোহনবাগান, এই তৎকালীন মোহনবাগানি সমর্থকরা। এবং এদের প্রত্যেকেরই মেম্বারশিপ ছিল, এবং মেম্বারশিপ থেকে অনেকের মেম্বারশিপ 1 থেকে 100-র মধ্যে ছিল। ওনার ভালো নামটা মনে পড়ছে না, কি রায়চৌধুরী, সিকদারবান স্ট্রিটের 12 নম্বর বাড়িতে থাকতেন। ওনার মেম্বারশিপ ছিল আপনার 23 নম্বর। মাই গড। সো তারা একটা ইন্সপিরেশন ছিল আপনার ইনিশিয়েটিভ। আমি এতটা জানতাম না তো যে ওইটাই আপনার। পরে আমি ওই আমাদের একজন, ওনার নামটা কি কুমার মনে পড়ছে না, উনি একটা মোহনবাগান অমনিবাস বই লিখেছিলেন। তাতে উনি একটা ড্রয়িং ছবি তখনকার দিয়ে দিয়েছিলেন, যে পুকুর, বাগান বাড়ি, এবং সেটা বিস্তৃত ছিল। পূর্বে আচার্য প্রফুল্লচন্দ্র রোড, উত্তরে হচ্ছে শিবদাস ভাদুরী স্ট্রিট, এবং দক্ষিণে হচ্ছে মোহনবাগান লেন। এই সব মিলিয়ে ওইটা মাঠটা ছিল, ওনার বাগান বাড়িটা ছিল। এই মোহনবাগান হয়ে যাওয়াটা, যে আপনি এরকম একটা কট্টর মোহনবাগান এবং মোহনবাগানের প্রতি আপনার এত বড় কন্ট্রিবিউশন, এটা আপনার রাজনীতিতে ইস্টবেঙ্গল সমর্থকরা কীভাবে নেয়? অ্যাকচুয়ালি দেখুন, আমরা যে সময় মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে মাতামাতি করতাম, সেই সময় মোহনবাগান ইস্টবেঙ্গলটা হলেও খেলার মাঠের মধ্যে ওটা সীমাবদ্ধ ছিল, খেলার আঙ্গনের মধ্যে সীমা ছিল। সেইটা নিয়ে সামাজিক বৈরিতা তৈরি হতো না। এখন যেটা আমরা খুব কমিটেড হয়ে গেছি, মানে এখনকার যারা সাপোর্টাররা তারা এত কমিটেড যে তারা মানে খেলাধুলোর মাঠেই খেলাধুলোর লড়াইটা শেষ হয়, এটা তারা ভাবতে পারেন না। এইটা এখনকার সব রাজনীতিও সমস্যা, সামাজিক জীবনে এটা আমাদের একটা সমস্যা। কিন্তু এখন তো মানে যারা সমর্থক, যারা সেই 80s বা 70s
সেই দর্শকের সঙ্গে আজকের দর্শকের তুলনা করতে পারেন? না, একদমই না, করা যায় না। সে তার ফুটবলের মান অনেক উন্নত ছিল। আমি এখন মোহনবাগান ক্লাবের আজীবন সদস্য, আমাকে লাইভ মেম্বারশিপ ক্লাব দিয়েছে। তো আমি কিন্তু খেলা দেখতে যাই না বা যাওয়ার সুযোগ কম হয়, কিন্তু তবুও আগে কর্পোরেশনে কাজ ছেড়ে বিকেলের দিকে যে বেরোবার সময় একবার মাঠে গিয়ে কিছুক্ষণ দেখতাম। কিন্তু ফুটবলের স্ট্যান্ডার্ডটা মানে এত পড়ে গেছে যে আমার মনে হয় যে খেলাটা দেখে ঠিক আনন্দ পাই না। মানে আন্তর্জাতিক ফুটবল আমাদের চোখের সামনে আসার যে সোশ্যাল মিডিয়া স্ট্রং হয়ে যাওয়ার ফলে আসার ফলে, এবং সত্যি কথা বলতে গেলে ফুটবলের যে মানে মানটা ছিল, স্ট্যান্ডার্ডটা ছিল, সেটা অনেক পড়ে গেছে। তার 70s 80s কি বেটার ছিল এখনো সময় থেকে? অনেক 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 বেটার, অনেক বেটার। নাকি তখন আপনারা মানে তখন আমরা আন্তর্জাতিক ম্যাচ দেখতে পারতাম না বলে মনে হয়? না না, তা নয়, দেখুন আন্তর্জাতিক ম্যাচ দেখতে পারতাম না। আপনার দেখা সেরা কয়েকজন বাঙালি খেলোয়াড় কে কে? দেখুন আমার সেরা খেলোয়াড়, আমার একদম ফুটবল জীবন, খেলা দেখার জীবনের শুরুতে আমার দেখা সেরা প্লেয়ার তিনজন আমার মনে হয়। একজন অরুণ ঘোষ, একজন আমাদের পিকে ব্যানার্জি, এবং অবশ্যই চুনি গোস্বামী। এই তিনজন এ তো লেজেন্ড। এ গেল আপনার 60s। 70s যদি আমি বলি, 70s নো ডাউট আপনার সুব্রত ভট্টাচার্য, সুধীর কর্মকার, আমাদের মনোরঞ্জন ভট্টাচার্য এবং সুরজিৎ সেনগুপ্ত, আপনার আমাদের প্রসূন ব্যানার্জি। আপনি মাঠে যেতেন খেলা দেখতে? হ্যাঁ, তখন রেগুলার যেতাম। কোন আমার সময়? খেলার দেখা 70-এর দশকে 60 পয়সায় গ্যালারি দিয়ে, তখনও মেম্বারশিপ পাইনি। 60 পয়সায় গ্যালারিতে ঝড় জল কাদার মধ্যে লাইন দিয়ে গিয়ে খেলা দেখতাম। আর আমাদের এখানে কেন্টোদা বলে এক ভদ্রলোক ছিলেন, উনি আইএফএতে চাকরি করতেন। ওনার বাড়িতে গিয়ে ধর্ণা দিতাম। ওই তখন ডে শিফট দেওয়া হতো, ওই ডে শিফট দিয়ে খেলা দেখা। 75-এ যে 5 গোল, সেদিন মাঠে ছিলেন? সেদিন মাঠে ছিলাম, শুধু দয় না, সেদিন রাত্রিরে বাড়িতে এসে মার খেয়েছিলাম। আমার বাবা এক এক্স সার্ভিসম্যান ছিলেন। কারণ হচ্ছে যখন 4 গোল হয়ে গেছে তখন মাঠ থেকে বেরিয়ে আসছি, তখন ওপর থেকে ইস্টবেঙ্গল সাপোর্টাররা জুতো ছুটছে, সেই জুতো আমাদের গায়ে পড়ছে, আমরা মোহনবাগান সাপোর্টার বেরিয়ে আসছি। গিয়ে আউটরাম ঘাটে 3 জন বন্ধু মিলে সারা মানে রাত্রি 10টা পর্যন্ত হাওয়া করে কেঁদেছি। আর আউটরাম ঘাটে নদীর ধারে শুয়েছিলাম। আর বাড়িতে তখন তো মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, খোঁজ খোঁজ খোঁজ, চারদিকে খোঁজ। আর খেলার পর আপনার এসএন ব্যানার্জি রোডে খুব মারপিট হয়েছিল। মোহনবাগানের সমর্থকরা যারা ওখানকার, তারা মাঠের বদলা নেবার জন্য ফিরতি সাপোর্টারদের ইস্টবেঙ্গলদের মারধর করেছিল। সেই নিয়ে শহরে একটা উত্তেজনা হয়েছিল। তো ন্যাচারালি বাড়ির সবাই চিন্তা করছে যে কোথায় গেলাম, ইনজিওর্ড হলাম কি না, আহত হলাম কি না। তারপরেই রাত্রিবেলা তখন 10টার সময় উঠে এসে তারপর বাড়িতে তো খুব বাবার হাতে পিছুনি একদম। তো সেই 75-এর 5 গোলের ম্যাচ মানে মোহনবাগানি অতীন্দার মানে কতটা প্রভাব ফেলেছিল? ভীষণ প্রভাব ফেলেছিল। মানে এতটাই যন্ত্রণাবিদ্ধ ছিলাম যে 76 সালের 17 সেকেন্ডের গোল আকবরের, সেই গোল সেদিনকে আপনি যদি উত্তর কলকাতা দেখতেন, মনে হতো যারা বয়স্ক মানুষ ছিলেন তারা বলছেন 1911 নেমে এসেছিল। মানে এই উত্তর কলকাতার বাগবাজার, শ্যামবাজার, হাতিবাগান, কুমোরটুলি, এই যে মোহনবাগান এরিয়া, হ্যাঁ, এই সব অঞ্চলে মানুষ পাগলের মতো রাস্তা নেমেছিল। মানে আমার বাবা ধরুন খুব রাজবঙ্গীর গম্ভীর প্রকৃতির মানুষ ছিলেন, তিনিও বারান্দাতে হাত লাফাচ্ছেন, আমার কাকা বাড়িতে নাচছেন। তো এই দৃশ্য কোনোদিন আমি আগে দেখিনি। উলগানাথনের বল, 17 সেকেন্ডের গোল। তো আর সেই যতক্ষণ না সেই 70 মিনিট শেষ হল, তখন তো 90 মিনিট ছিল না, 70 মিনিট শেষ হলো ততক্ষণ আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছিল। তারপর যে 70 মিনিট হলো, সারা উত্তর কলকাতার সাথে মাঝরাত্রি পর্যন্ত আনন্দ হয়েছিল। আমরা 11টা-12টায় বাড়ি ঢুকেছি, বাড়িতে কিচ্ছু বলেনি। মানে এই যে সেই সময় যে ঘটি বাঙাল আর উত্তর কলকাতায় মোহনবাগানের প্রাধান্য, এটা কতটা ইন্টারেস্টিং ছিল? মানে খুব ইন্টারেস্টিং এই ছিল। দেখুন মানে ঘটি বাঙাল দ্বন্দ্বটা কতটা না, অ্যাকচুয়ালি আমি পরবর্তীকালে যখন একটু ম্যাচিওর হলাম, তখন দেখলাম যে ঘটি বাঙালির দ্বন্দ্বটাকে অন্তত এই 1911 জয়ের মধ্যে যুক্ত করা উচিত না। আমি সবসময় আমাদের সমর্থকদের বা আমাদের ছেলেদের বলতাম যে 1911 টিমে 7 জন প্লেয়ার ছিলেন যারা পূর্ববঙ্গের মানুষ ছিলেন। তো ফলে সেদিনের জয়টা, মোহনবাগানের জয়টা একটা ভারতবর্ষের জয়, ভারতের জয়। এটাকে মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে ক্ষুদ্র সীমানার মধ্যে যদি আমরা এটাকে সীমাবদ্ধ করে রাখি, তাহলে ওই অবিচার, ওই মহান পুরুষ যাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে, যারা নিজেদেরকে সর্বস্ব দিয়ে মোহনবাগান মানে ভারতবর্ষকে জিতিয়েছিলেন, ভারতবর্ষ একটা হতদরিদ্র, শোষিত, নিপীড়িত, নির্যাতিত
অর্ধশিক্ষিত ভারতবাসীর মনে মর্যাদাবোধ তৈরি করছিলেন। সেটা মানে, কিন্তু তারপরে আমি বলছি যে ঘটি বাঙাল যখন 60-70s ওটা কেমন ছিল? আর ভয়ঙ্কর ছিল, ভয়ঙ্কর ভয়ঙ্কর ছিল। কত মানুষ অসুস্থ হয়ে গেছেন, কত মানুষ মারা গেছেন দেখেছি হার্ট ফেল করে, সেসব ইতিহাস দেখেছি। এই ইসমাইল মোহন মন হয় না একদম। বলছি যে এই মানে আপনি যখন মাঠে যাচ্ছেন, মানে আমি জানতে চাই যে পালসটা কেমন, সেই পালসটা এখন হারিয়ে গেল কেন? সেই পালস মানে কি, সকাল থেকে আপনার বাড়িতে খাবার দিলে মোহনবাগান ইস্টবেঙ্গলকে খেতে ইচ্ছে করতো না, মানে খিদেটাও হতো না, শুধু এত উত্তেজনা ছিল যে উত্তেজনাটা থেকে মানে স্বাভাবিক জীবন এক তখন মনে হতো না, যত কতক্ষণে খেলা শেষ হবে। দুদিন মানে 5-7 দিন আগে থেকে পাড়ার রকে রকে, তখন তো উত্তর কলকাতা মানে রক, এই রকে থেকে রাজনীতি থেকে মোহনবাগান ইস্টবেঙ্গল, কংগ্রেস, সিপিএম সবটাই এই রক। এই রকটা তখন উত্তেজনার ভারুদ ছুটত, চিৎকার চেঁচামেচিতে পাড়ার লোকেরা ভিড় জমে যেত, মানে এই তর্ক মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে। এই সিপিএম কংগ্রেসের মধ্যে তখন তো সিপিএম কংগ্রেস, মোহনবাগানীদের কারা বেশি মোহনবাগানীদের সমর্থক হতো, কারা বেশি ইস্টবেঙ্গলের সমর্থক? দেখুন, আমরা এটা দেখেছিলাম, মানে এখন বলাটা ঠিক হবে না, কিন্তু স্বাভাবিকত মোহনবাগান আর কংগ্রেস মানে সমর্থক ছিল। আচ্ছা, মোহনবাগান আর কংগ্রেস সমর্থক, আর ইস্টবেঙ্গলের সিপিএম সমর্থক অনেকটা সমর্থক ছিল। অনেকটা। আচ্ছা, এবার জানতে চাই যে তুমি নিজে কোনোদিনও খেলাধুলো করেছিলে? নিশ্চয়ই, আমি স্কুল টিমে খেলেছি, কলেজ টিমে খেলেছি, কোন বঙ্গবাসী কলেজ। কোন আমার ক্যাপ্টেন ছিল শিবাজি ব্যানার্জি। আচ্ছা, এবার আসি একটু অন্য প্রসঙ্গে যাই, যে এই যে মোহনবাগান লেনকে ঘিরে মোহনবাগানের যে এই যে মোহনবাগানের বিরাট ঐতিহ্য ইতিহাস, সেই সময় সরকারি কোনো উদ্যোগ ছিল না এটাকে? একদমই কোনো সরকার এই নিয়ে কোনো, মানে এই যে ধরুন স্বাধীনতার সংগ্রামে যে ইতিহাসকে তুলে ধরা আমাদের ভারতবর্ষে, এটা খুব দুর্বল বলা যায়। প্রিয়দাস মুন্সিকে আমরা এই ইতিহাস জানাবার পর উনি চেষ্টা করেছিলেন 1989 সালে যখন মোহনবাগানের শতবর্ষ পালনিত হচ্ছে, সেই সময় তিনি দিল্লি থেকে একটা ঘোষণা করেছিলেন যে মোহনবাগানকে জাতীয় ক্লাব বলে, যদিও এর অফিসিয়াল স্বীকৃতি আছে কিনা জানি না, কিন্তু আমরা নিজেরা ওটাকে গর্বিত বোধ করি যে মোহনবাগান জাতীয় ক্লাব ঘোষণা করেছিলেন, যে মোহনবাগানের ইতিহাসকে সামনে রেখে। বাকি এই যে একটা গৌরবজ্জ্বল ইতিহাস, সেই সময় কিছু পরিবারের উদ্যোগে একটা টিম গড়ে উঠেছিল, যারা দুর্ধর্ষ ব্রিটিশ রিয়াকশন টিম। তখন তো ওয়ার্ল্ড কাপ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় প্রায় বন্ধ হয়ে গেছিলো, তো স্বভাবতই সেই সময় সমস্ত মিলিটারি টিমেরগুলোর মধ্যে খেলা হতো, মানে বিভিন্ন কান্ট্রির টিম মানে তাদের মিলিটারি টিম। সেই সময় ইস্ট ইয়র্কশায়ার একটা দুর্ধর্ষ টিম, তারা সারা এশিয়া ইউরোপ ধাপিয়ে বেড়াচ্ছে তাদের টিম বিভিন্ন টুর্নামেন্ট খেলতে গিয়ে, তাকে হারানোটা মানে একটা অ্যাচিভমেন্ট। তো স্বভাবতই এই ইতিহাসটা এবং তার সাথে স্বাধীনতার যে যোগসূত্র, মানে এই ইতিহাসটা যতটা ইম্পর্টেন্স, যতটা প্রাসঙ্গিক হওয়া বা যতটা গুরুত্ব দাবি করে, সেটা পাইনি, একদমই পাইনি। এই যে অমর একাদশে ইমর্টাল একাদশ, এদের প্রতি অবিচার হয়েছে। অমর একাদশের যেটা প্লেয়ার, তাদের প্রতি অবিচার হয়েছে। মানে অবিচার বাই হুম? কারা? রাজ্য সরকার, কেন্দ্র সবই। এটা সরকারের পর লাভ নেই, রাজ্য কেন্দ্র সবই। তো এইটা আপনারা কখনো তৎকালীন যে বামফ্রন্ট সরকার, তাকে কোনোদিন উদ্যোগ নিতে বলেননি? তো সুভাষ চক্রবর্তী তো খুব না, অ্যাকচুয়ালি আমি আপনাকে বলছিলাম, এই যে মোহনবাগান ইস্টবেঙ্গল ভাগ, এই ভেদাভেদের মধ্যে এইটা অনেকটা হারিয়ে গেছে, বুঝতে পারছেন? ইস্টবেঙ্গল সাপোর্টাররা, যারা ইস্টবেঙ্গলের সাপোর্টার, আমি ইস্টবেঙ্গলের অনেক কর্মকর্তাকেও শুনেছি যে এই জয়টাকে খুব একটা গুরুত্ব দিতে চান না, কিন্তু ইতিহাস বলছে সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সমস্ত কবিরা ওই মোহনবাগানের জয়কে নিয়ে একটা পরে কবিতা লিখেছিলেন। তা কেন? মানে এইটাই রাজনীতিবিদরা ঢুকে গিয়ে আরেকটা পক্ষের সমর্থন হারাতে চাইনি। আপনি নিজে কোনোদিন এটা ফিল করেনি যে টু মাচ মোহনবাগান হয়ে গিয়ে আমার ইস্ট বেঙ্গলের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হচ্ছে? ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ আমি মোহনবাগান ইস্ট বেঙ্গলের ভেদাভেদটাকে আমি ইস্ট বেঙ্গলের শতবর্ষে গেছি, আমাকে জোর করে আপনার ইস্ট বেঙ্গলের আমাদের নিতু সরকার মোহনবাগান জার্সি পরিয়ে দিয়েছে। তো আমি ওখানে দাঁড়িয়ে বলেছি, হ্যাঁ, আমি মোহনবাগান, ইস্ট বেঙ্গল মোহনবাগান না হলে বাংলার ফুটবল হয় না। আমরা জ্যৈষ্ঠ ভ্রাতা, তো ছোটো ভাইকে সম্মান নিশ্চয়ই করতে হবে, ভ্রাতৃত্ববোধ নিশ্চয়ই দেখাতে হবে। তো আমি ইস্ট বেঙ্গলের জার্সি পরেছি বলে মোহনবাগান আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে না, বরঞ্চ মোহনবাগানের ঐতিহ্যই আমরা এতটাই উদার যে আমি ইস্ট বেঙ্গলের জার্সিও পড়তে পারি, কারণ সেটা ফুটবলের জন্য। একটা ক্লাব শতবর্ষ পালন করছে, তার অ্যাচিভমেন্ট, সেটাকে স্বীকৃতি দিতেই হবে। মানে তার ফলে তোমার যে পলিটিক্যাল আইডেন্টিটি,
সেটা কোনোভাবে তোমার মোহনবাগান কেন্দ্রিক হওয়াতে কোনোভাবে আঘাত হয় না? না, আমি করতে দিইনি সেটা। আমি যেদিন থেকে রাজনীতিতে জনপ্রতিনিধি হয়েছি সেদিন থেকে এটাকে খুব মানে সুন্দরভাবে সুন্দর। এবং অদ্ভুত আপনি ভাববেন আমার এই যে আমি 1911 সালের 2011 সালকে শতবর্ষের ফিরোজেকা র্যালি করেছিলাম, জানেন তো, যেটা আপনি বললেন বোধ হয়। আমি 1911 সালে মোহনবাগান জেতার পর মোহনবাগানদের প্লেয়ারদের মিছিল করে নিয়ে আসা হয়েছিল শ্যামবাজারে, ওই বসুবাটিতে। ওই মিছিলটা যা যা হয়েছিল তুমি সবকটা রেপ্লিকেট করো? সবটা রেপ্লিকেট করেছিলাম। এবং রাস্তার ধারে লক্ষ লক্ষ মানুষ ছিল, শুধু 50,000 মানুষ মিছিলে হেঁটেছিল। আপনার মোহনবাগান মাঠে বিকেল 4টে র্যালিটা শুরু হয়েছিল, আর রাত্রি 8:30 9টা হয়েছিল শ্যামবাজারে পৌঁছতে। এত মানুষ, আর 11টা মূর্তি করেছিলাম ওই 11 জন প্লেয়ারের, যারা হাত নাড়ছিল, ইলেকট্রিফাই করেছিল। মনে আছে? হ্যাঁ, তো ওইটা সেদিন উত্তর কলকাতা আমি বুঝেছিলাম যে এই স্পিরিটটা মানুষের কাছে কত, এবং এইটা অর্গানাইজ করতে বহু কট্টর ইস্টবেঙ্গল সাপোর্টার যারা আমার সাথে রাজনীতি করে তারা অক্লান্ত পরিশ্রম করেছিল। এখনও আমার মোহনবাগান দিবস পালন হয়, তারা অক্লান্ত পরিশ্রম করে। আমি এই স্পিরিটটা ঢুকিয়েছিলাম, যেটা মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ রেখো না। আপনার সহকর্মী যারা সহ রাজনীতিবিদ বলতে ইস্টবেঙ্গল কে? আমার অনেক সহকর্মী আছে যারা, আমি ওয়ার্ড লেভেলের কথা বলছি, না, আমি বলছি রাজনীতিবিদদের মধ্যে তৃণমূলের যারা মোহনবাগান, যারা ইস্টবেঙ্গল সমর্থক। আমার আছে, অনেকে আছে। দেবাশিস কুমার ইস্টবেঙ্গল সাপোর্টার, ফিরাদ হাকিম ইস্টবেঙ্গল সাপোর্টার, সুশান্ত ঘোষ আমাদের 107 নম্বরের কাউন্সিলর ইস্টবেঙ্গল সাপোর্টার, তারক চক্রবর্তী আছে বড় চেয়ারম্যান, এরা ইস্টবেঙ্গল সাপোর্টার, কট্টর ইস্টবেঙ্গল সাপোর্টার। আর মোহনবাগান? মোহনবাগান তো আমি আছি, অরূপ বিশ্বাস আছে, এরা আমরা সবাই মোহনবাগান আছি। যেমন ব্রাত্য বসু ইস্টবেঙ্গল সাপোর্টার, এরা সব ইস্টবেঙ্গল সাপোর্টার। খেলার মাঠে এদের সাথে আমাদের রেসারেসি হয়। আবার সুজিত বসু মোহনবাগান। তো এখন হয় খেলার মাঠে? হ্যাঁ, পাশাপাশি বসলে তো ভিআইপি গ্যালারিতে বসে হয়, চিৎকার চেঁচামেচি হয়, আওয়াজ দেওয়া দিয়ে হয়। এবার আমি দেখছিলাম যে এই যে অতীন্দার যে ম্যানিফেস্টোতে একটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট দেখলাম, যে উত্তর কলকাতার অন্যতম সর্ববৃহৎ তালা পার্কে একটি আন্তর্জাতিক মানের সকল খেলাধুলার উপযুক্ত নতুন 6টা বইয়ে খেলাধুলার নতুন একটা স্টেডিয়াম তৈরি হয়। টালা পার্কের একটা নতুন স্টেডিয়াম পরিকল্পনাটা কি? অ্যাকচুয়ালি টালা পার্কে একটা স্টেডিয়ামের জন্য রাজ্য সরকার একবার 5 কোটি টাকা বরাদ্দ করেছিল। তো যাই হোক, প্রশাসনিক দুর্বলতার কারণে সেটাকে ম্যাচিউর করা যায়নি। ফলে ওই উত্তর কলকাতার মানুষের কিন্তু একটা আকাঙ্ক্ষা আছে যে টালা পার্ক কত বড় একটা সবুজ উদ্যান রয়েছে, সেখানে একটা স্টেডিয়াম হোক। একটা স্টেডিয়াম হলে কি হয়, নানান ধরনের খেলাধুলার মধ্যে দিয়ে বর্তমান যে প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের কাছে খেলাধুলার একটা উৎসাহ তৈরি হয়। স্টেডিয়াম হওয়া মানে আন্তর্জাতিক ম্যাচগুলো হওয়ার, ন্যাশনাল লেভেলের ম্যাচগুলো হওয়ার সুযোগ থাকে। তো স্বভাবতই এটা করতে পারলে আমাদের অনেক বেশি, বা মানে আমার মনে হয় এটা আমার টার্গেট করব, কারণ টাকাটা একবার ফিরে গেছে এবং রাজ্য সরকারেরও অনুমোদন আছে যে ওখানে হোক। তো সেটাকেই রিম্যাচিউর করব, তার জন্য অলরেডি কথাবার্তা শুরু করেছি। আগামী বারে এসে আমি এটা নিশ্চয়ই দিয়ে। কি হবে সেটা, স্পেশালিটি কি থাকবে? একটা স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেট যাতে সব হয়, মাল্টি মানে স্পোর্টস অ্যাক্টিভিটিস যাতে হয়, তার ব্যবস্থা থাকবে। অ্যাথলেটিক ট্র্যাক থাকবে, সবই। এই বলছি যে এই যে তুমি তো এই 1984 থেকে কাউন্সিলর, 85 থেকে ডেপুটি মেয়র, খেলাধুলোয় এখনো পর্যন্ত কি কি কন্ট্রিবিউশন করেছো, এই প্রশ্ন যদি কেউ করে? অ্যাকচুয়ালি খেলাধুলোয় কন্ট্রিবিউশন মানে কি, আমি একটা জিনিস মনে করি যে মোহনবাগান ক্লাবে যখন আমি কর্মসমিতির সদস্য হয়েছিলাম, আমি বিভিন্ন পদের কথা বলা হয়েছিল। আমি বারবার বলতাম যে স্পোর্টস বা যে কোনো ফিল্ডে যদি আমি আমার ফুল টাইমটা কন্ট্রিবিউট করতে পারি, তাহলে আমার কোনো পদে যাওয়া উচিত, নাহলে উচিত নয়। আমি এই যে স্পোর্টস ফিল্ডে রাজনীতির মানুষরা আসছেন, হ্যাঁ আসুন, যারা একদম জন্মলগ্ন থেকে বা তাদের ব্যক্তিগত জীবনে তারা স্পোর্টসের সাথে যুক্ত থেকেছেন, তার তিনি পলিটিক্সে গেছেন বলে তিনি স্পোর্টসের অ্যাক্টিভিটি বা অ্যাডমিনিস্ট্রেশনে আসতে পারবেন না, আমি এটা মনে করি না। কিন্তু আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার দল বা আমার প্রশাসন ক্ষমতায় আছে, আমি একটা স্পোর্টস ফিল্ডে চলে যাব, একটা স্পোর্টসের দায়িত্ব নেবো, আমি মনে করি না এটা ঠিক হচ্ছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। কিন্তু এটা তো রাজ্যে দেখাই যাচ্ছে। হ্যাঁ, আমি এটাকে সমর্থন করি না। ব্যক্তিগতভাবে আমি এটা প্রকাশ্যে বলি যে আমি মনে করি না স্পোর্টস ফিল্ডে
অন্য ফিল্ডের লোক, যিনি সেটা সম্বন্ধে অবহিত নন। হ্যাঁ, যে অবহিত আছে, আমি একটা কথার কথা একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। মমতা ব্যানার্জির বড় ভাই অজিত ব্যানার্জি, ষষ্ঠী ব্যানার্জি, কালীঘাট মিলান সংঘ বলে ক্লাবটাকে কি কষ্ট করে চালিয়ে এসছে। মানে যখন স্পন্সর, আজ যে নয় সরকারি ক্ষমতায় আছেন, স্পন্সর চলে আসে, তো সেদিন তো আসতো না। তিনি যদি স্পোর্টসে আইএফের সম্পাদক পদে আসেন, আমার কোনো আপত্তি নেই, কারণ তিনি একটা ক্লাব চালিয়েছেন একদম জন্মলগ্ন থেকে। তিনি ছোট্টবেলা বয়স থেকে এই ক্লাবটাকে আস্তে আস্তে গড়ে তুলে 5টা ডিভিশন খেলে ফার্স্ট ডিভিশনে উঠিয়েছেন টিমকে, প্রিমিয়ার লিগ খেলিয়েছেন। তো তার বা তারা যার সাথে যে যুক্ত, তাদের অ্যাডমিনিস্ট্রেশন আসতে পারে। না, আমি অতীন ঘোষ, আমি কোনো ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন ফুটবল টিম তৈরি করি, আমি ফুটবল টিম তৈরি করে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে যাইনি। হ্যাঁ, আমি ফুটবল ভালো সমর্থক, আমি ইতিহাস ঐতিহ্যকে তুলে দিতে পারি, কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব নিয়ে আমার উচিত হবে না। কারণ অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব নিলে সেই বিষয়ে আমাকে অভিজ্ঞ হতে হবে এবং তাকে আমায় ফুল টাইম দিতে হবে। সেই জন্য আমি মোহনবাগান ক্লাবের কোনো পদে যেতে অস্বীকার করেছি। এখন সামগ্রিকভাবে বাংলার ফুটবলের, যদিও আমরা সন্তোষ ট্রফি জিতেছি, কিন্তু সামগ্রিকভাবে যে ফুটবলের সন্তোষ ট্রফি জিতেছিলেন, এবারে হেরে গেল, হেরে গেল। কারণ হচ্ছে যে, ধরুন আগেকার দিনে স্পটার রাজনীতির মধ্যেও ছিল, আমাকে অজিত পাজা স্পট করে তুলে নিয়ে গেছিলেন, সোশ্যাল ওয়ার্কের মধ্যে ছিলাম, তুলেছিলেন। এই যে স্পটার, যে গ্রামগঞ্জে ফুটবলটাকে ছড়িয়ে দিয়ে ট্যালেন্টেড প্লেয়ারকে তুলে নিয়ে তাকে নার্স করা, এবং এক্ষেত্রে সরকারি ভূমিকা একটা বিরাট আছে। যে ধরুন নার্সারিগুলো, এই নার্সারিগুলো থেকে যেখান থেকে প্লেয়ার তৈরি হয়, সেগুলো সেখানে একদম শিশু বয়স থেকে তাকে তৈরি করতে হবে। তাকে ফিজিক্যালি ফিট করার জন্য তাকে জিমন্যাস্টিক অ্যাথলেটস তাকে তৈরি করা, তার সুষম পুষ্টিকর খাদ্য দিয়ে তাকে তৈরি করা। তাকে ট্যালেন্ট যার কাছে তুলে নিয়ে গিয়ে সরকারকে তাকে প্রপার্টি করতে হবে, সরকারি সে প্রপার্টি। যেমনি আপনার টাটা একবার করেছিল, এই টাটার ওই যে তার থেকে তো অনেক, হ্যাঁ, টিএফএ অনেক প্লেয়ার উঠে এসছে। ওই ধরনের ইনস্টিটিউশন আজকে ভারতবর্ষে দরকার। ভারতবর্ষে ট্যালেন্ট আছে, প্রচুর ট্যালেন্ট আছে, কিন্তু তাদেরকে তুলে নিয়ে আসতে হবে। দেখুন ক্রিকেটে আস্তে আস্তে হচ্ছে, ক্রিকেটে আজকে এত প্লেয়ার এসে যাচ্ছে, কারণ ক্রিকেটের একটা ইনফ্রাস্ট্রাকচার তলার লেভেল পর্যন্ত আছে। সেই ইনফ্রাস্ট্রাকচার সরকার নেই বলতে যাচ্ছেন। ফুটবলের পাশে আমাদের ফুটবলের স্ট্যান্ডার্ডটা এমন জায়গায় আছে, তার জন্য এখন তো আপনার ক্রিকেটে এতটা স্পন্সর সরকার করছে না, প্রাইভেট বিসিবি করছে। কারণ হচ্ছে যে প্রচুর টাকা তার আসছে, ক্রিকেটটা এত পপুলার হয়ে গেছে, যেই জন্য স্পন্সর আসছে, টাকাও আসছে, চ্যানেলে যখন দেখানো হচ্ছে লক্ষ লক্ষ মানুষ দেখছে। কিন্তু ফুটবলে সেটা আসছে না কেন? সেই স্ট্যান্ডার্ডে ফুটবল আমরা দিতে পারছি না, আমরা এশিয়া লেভেলে কোয়ালিফাই করতে পারছি না। তো আমরা কি করে আমাদের খেলা দেখতে মানুষ টিভি খুলে বসে থাকবে? আর স্পন্সররাই কেন আসবে? তো মানে আমি খুব শেষের দিকে চলে এসেছি, যে অতীন ঘোষ যে মোহনবাগানের এই সঙ্গে ইনিশিয়েটিভের সাথে জড়িত, টালা পার্কে করছে, সামগ্রিকভাবে এখন কি যখন মানে দুঃখ হয় যে বাংলার ফুটবল, বাংলার ভীষণ দুঃখ হয়, ভীষণ। বাংলার ফুটবল আজকে যে জায়গায় ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ারের মধ্যে 7টা থেকে 8টা প্লেয়ার পশ্চিমবঙ্গে থাকতো, বাংলাতে। আমি বাঙালি বলছি না, পশ্চিমবঙ্গের প্লেয়ার ছিল, বাংলার প্লেয়ার ছিল। আজকে একটা প্লেয়ার, মাত্র একটা প্লেয়ার আছে, তিনিও আমাদের স্টেটের প্লেয়ার না, অন্য স্টেট থেকে এখানে খেলতে এসেছেন। তিনি বাংলার প্লেয়ার বলে একজন চিহ্নিত হয়েছেন, তিনি টিমে আছে, টিম করে চলছে। এটা তো যন্ত্রণা দেবেই। আমরা ছোটবেলা থেকে যাদের দেখে বড় হয়েছি, তারা ইন্ডিয়ার টিমে দাপিয়ে বেরিয়েছেন 70 দশক 80 দশক পর্যন্ত। আর লাস্ট জিজ্ঞেস করছি যে বাম আমলে, মানে আগের সরকারের আমলের স্পোর্টস পলিসি বা স্পোর্টসের ইনভেস্টমেন্ট, স্পোর্টসের বাজেট অ্যালোকেশন বা স্পোর্টসের প্রতি তাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গি, আর বর্তমান সরকার মানে আপনাদের সরকার, আপনি কত? না, আমাদের সরকারের মানে স্পোর্টসের ব্যাপারে ফান্ডিং করার দৃষ্টিভঙ্গি অনেক বেটার হয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতায় অনেক জায়গায় নার্সারি হয়েছে, ফুটবল নার্সারি হয়েছে। ফুটবলের মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান টিমগুলো যাতে নিজেরা খেলতে পারে, তাদেরকে সরকার আর্থিক অনুদান দিয়েছে, আগে যেগুলো কোনোদিন দেওয়া হতো না। এবং জেলা ডিস্ট্রিক্ট ফুটবলগুলোকে করাবার চেষ্টা হয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে প্রশাসন থেকে যারা করছেন, সরকার টাকা দিয়ে দেবে, কিন্তু প্রশাসন চালাবার জন্য সেই দৃষ্টিভঙ্গি, সেই অভিজ্ঞ লোক দরকার, সেটা খুব অভাব হয়ে গেছে। থ্যাংক ইউ। হোপফুলি আপনি যদি জেতেন, তাহলে আমরা আগামী
4-5 বছরের মধ্যে কলকাতায় টালা নর্থ ক্যালকাটা একদম, একটা নিশ্চয়ই। অসাধারণ একটা স্টেডিয়াম পাবো। নিশ্চয়ই। ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।